আজ আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ বিষয়ের ৩ নম্বর ভাবমূল বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এর অন্তর্গত উপভাবমূল বংশগতি এর আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলি হলো মটর গাছের ওপর মেন্ডেলের কাজ, মেন্ডেলের সাফল্যের কারণ, মেন্ডেলের নির্বাচিত মটর গাছের ৭ জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, মটর গাছের এক সংকর জনন পরীক্ষা ও তার সিদ্ধান্ত এবং গিনিপিগের এক সংকর জনন পরীক্ষা। আমরা একে একে এই সবগুলি বিষয় নিয়ে আজ আলোচনা করব। প্রথমে আমরা মটর গাছের ওপর মেন্ডেলের কাজ নিয়ে আলোচনা করব। মেন্ডেল বাগানের মিষ্টি মটর গাছের ওপর কাজ করেছিলেন। তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা তিনি বাগানের মিষ্টি মটর গাছের ওপর করেছিলেন। এবার এই মটর ফুল কিন্তু উভলিঙ্গ ফুল, অর্থাৎ একই ফুলের মধ্যে পুংকেশর চক্র গর্ভকেশর চক্র দুই থাকে। তাই মটর ফুল স্বপরাগী হয়, মানে স্বপরাগযোগী হয়। তবুও মেন্ডেল মটর গাছের ফুলের মধ্যে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। সেটা কিভাবে ঘটিয়েছিলেন সেটা এখন দেখব। উনি একটা মটর ফুলের সব পরাগধানীগুলো কেটে ফেলেছিলেন, ফলে সেই মটর ফুলটা স্ত্রী ফুলে পরিণত হয়েছিল। এবার সেই স্ত্রী ফুলের যে গর্ভমুণ্ড, সেখানে তিনি অপর একটা মটর ফুলের পরাগ রেণুগুলো ব্রাশের সাহায্যে সেই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের ওপর স্থাপন করেন। ফলে এইভাবে উনি ইতর পরাগযোগ ঘটান। এবার এই ইতর পরাগযোগের ফলে এই ফুল থেকে যেই ফলগুলো অর্থাৎ যে বীজগুলো সৃষ্টি হলো, সেই বীজগুলোকে পরিণত অবস্থায় তিনি মাটিতে বপন করেন। তারপর সেই বীজ থেকে যখন চারাগাছ জন্মাচ্ছে, মানে অপত্য উদ্ভিদ জন্মাচ্ছে, তার নানা রকম বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে উনি ওনার সমস্ত সিদ্ধান্তগুলো ছিলেন, মানে সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিলেন। তো এইভাবে মেন্ডেল মটর ফুলে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। এবার আমরা জানব মেন্ডেলের সাফল্যের কারণ, অর্থাৎ মটর গাছ নিয়ে মেন্ডেল যে বংশগতির পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন, সেখানে উনি কী কারণে সাফল্য লাভ করেছিলেন। মেন্ডেল সংকরায়ন পরীক্ষাকালে কেবল এক জোড়া কিংবা দু জোড়া অর্থাৎ অল্প সংখ্যক বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন। ফলে পরীক্ষাগুলো সহজেই হয়ে গেছিল, তাড়াতাড়ি হয়ে গেছিল। আরেকটা কারণ কি না, তিনি তার প্রতিটা পরীক্ষালব্ধ ফলাফল অন্ততপক্ষে 3টি বংশানুক্রম পর্যন্ত পর্যালোচনা করে লিপিবদ্ধ করেছিলেন। ফলে অনুপাতের ভিত্তিতে সিদ্ধান্ত নির্ধারণটা সহজ হয়েছিল। আর কি না, মেন্ডেল যখন এই সংকরণ পরীক্ষাগুলো করছেন, তার জন্য প্রাথমিকভাবে তিনি যেই সকল মটর গাছগুলোকে নির্বাচন করেছিলেন, তারা প্রত্যেকে বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছ ছিল। ফলে পরীক্ষার ফলাফলে কোনো রকম কোনো জটিলতা সৃষ্টি হয়নি। আর কি না, তিনি অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ এবং সংকরায়ন পদ্ধতিতে সৃষ্ট যে অপত্যগুলো, তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনি তার সিদ্ধান্তগুলো নিয়েছিলেন এবং তার মতবাদটা প্রতিষ্ঠা করেছিলেন। এই কারণে মেন্ডেল সাফল্য লাভ করেছিল। অর্থাৎ এটা আমরা বুঝতে পারছি যে মেন্ডেলের সাফল্য লাভের অন্যান্য কারণের পাশাপাশি মটর গাছ নির্বাচনটা একটা ভীষণ বড় কারণ, যেই কারণে মেন্ডেল সাফল্য লাভ করেছিল। তার মানে মটর গাছের মধ্যে নিশ্চয়ই এমন কিছু গুণাবলী রয়েছে যেই কারণে মটর গাছ নিয়ে গবেষণা করে তিনি সাফল্য লাভ করেছিলেন। সেইগুলো এখন আমরা এবার জানব। মেন্ডেলের মটর গাছ নির্বাচনের অন্যতম কারণগুলো হলো, মটর গাছ দ্রুত বংশবিস্তারে সক্ষম, ফলে অল্প সময়ের মধ্যেই বংশানুক্রমে কয়েক জনু ধরে পরীক্ষা নিরীক্ষা করা যায়। আরেকটা কি না, মটর গাছকে বাগানের অল্প স্থানেই সহজে ফলানো যায়, বেশি জায়গা লাগে না, যার ফলে পরীক্ষা করতে সুবিধা হয়। তাছাড়া মটর গাছের মধ্যে অনেক বিপরীত বৈশিষ্ট্যের সমন্বয় দেখা যায়, যার জন্য অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে। আরেকটা হলো, মটর গাছ বংশ পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য উৎপাদন করতে পারে। ফলে সংকরায়ন পরীক্ষাগুলো করতে সুবিধা হয়, তার ফলাফলগুলোতে কোনো জটিলতা সৃষ্টি হয় না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, মটর ফুল উভলিঙ্গ হয়,
যেই কারণে মটর ফুলে স্বপরাগযোগ সম্ভব, আর স্বপরাগী হওয়ার ফলে বাইরে থেকে কোনো অবাঞ্ছিত চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না বা কম থাকে। তো এই কারণগুলোর জন্য মূলত মেন্ডেল মটর গাছকেই তার বংশগতির পরীক্ষা নিরীক্ষার জন্য নির্বাচন করেছিলেন। মেন্ডেলের নির্বাচিত মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ 7 জোড়া বিপরীতধর্মী যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো এবার আমরা আলোচনা করব। 7টা বৈশিষ্ট্য কি কি না, 1 নম্বর বীজের আকার, তারপর বীজের বর্ণ, পরিণত ফলের আকৃতি, ফলের বর্ণ, ফুলের বর্ণ, ফুলের অবস্থান এবং কাণ্ডের দৈর্ঘ্য। এই 7টা হচ্ছে চরিত্র। এবার এই 7টা চরিত্র প্রত্যেকটার বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আরেকটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যার জন্য বলা হচ্ছে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। সেই 7 জোড়া বৈশিষ্ট্যগুলো এবার দেখব, মানে এর প্রকট রূপ আর প্রচ্ছন্ন রূপটা কী। বীজের আকারের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে গোল, অর্থাৎ গোলাকার বীজ, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত বীজ। বীজের বর্ণ মানে বীজের রঙের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে হলুদ, হলুদ রঙের বীজ, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে সবুজ, অর্থাৎ সবুজ রঙের বীজ। পরিণত বা পরিপক্ক ফলের আকৃতির ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে পরিপুষ্ট ফল, এবং প্রচ্ছন্ন হচ্ছে খাঁজযুক্ত। ফলের বর্ণ, ফলের বর্ণ প্রকট হচ্ছে সবুজ, পরিণত ফলের প্রকট বৈশিষ্ট্য হচ্ছে সবুজ, মানে রং হচ্ছে সবুজ, আর প্রচ্ছন্ন হচ্ছে হলুদ। ফুলের বর্ণ মানে মটর ফুলের কি রং, সেক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে বেগুনি এবং প্রচ্ছন্ন হচ্ছে সাদা। ফুলের অবস্থান মানে কাণ্ডে ফুল কোন জায়গায় আছে, সেক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কাক্ষিক, অর্থাৎ কক্ষে রয়েছে, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে শীর্ষস্থ, অর্থাৎ গাছের ওপরে রয়েছে। আর লাস্ট হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য মানে উচ্চতা, যেটা আগেও আলোচনা করেছি যে প্রকট হচ্ছে লম্বা বা দীর্ঘ, এবং প্রচ্ছন্ন হচ্ছে বেটে বা খর্ব। এই হচ্ছে মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। এবার এইগুলোরই আমরা ছবি দেখব। এবার আমরা দেখব যে মেন্ডেল মটর গাছের কী কী 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন, এবং তাদের মধ্যে কোনগুলি প্রকট বৈশিষ্ট্য আর কোনগুলি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখো, একটা বৈশিষ্ট্য হচ্ছে বীজের আকার, মানে বীজের আকৃতি কীরকম। তার প্রকট রূপটা ছিল গোলাকার এবং প্রচ্ছন্নটা ছিল কুঞ্চিত, অর্থাৎ গোল বীজ আর কুঞ্চিত বীজ। আরেকটা বৈশিষ্ট্য ছিল বীজের বর্ণ, অর্থাৎ বীজটা কী রঙের। এর প্রকট বৈশিষ্ট্য ছিল হলুদ এবং প্রচ্ছন্ন ছিল সবুজ, অর্থাৎ হলুদ বীজ এবং সবুজ বীজ। তারপর ছিল পরিণত ফলের আকৃতি, তার প্রকট রূপটা হচ্ছে পরিপুষ্ট এবং প্রচ্ছন্ন রূপটা হচ্ছে খাঁজযুক্ত, অর্থাৎ পরিপুষ্ট ফল এবং খাঁজযুক্ত ফল। তারপর ছিল ফলের বর্ণ, মানে পরিণত ফল যেটা মটরশুঁটি যেটা, সেই পরিণত ফলের বর্ণ। তার প্রকট রূপটা ছিল সবুজ আর প্রচ্ছন্ন রূপটা হচ্ছে হলুদ। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফুলের বর্ণ, অর্থাৎ মটর ফুলের রং। তার প্রকট বৈশিষ্ট্যটা হচ্ছে বেগুনি ফুল এবং প্রচ্ছন্ন হচ্ছে সাদা ফুল। তারপর হচ্ছে ফুলের অবস্থান, মানে গাছের কাণ্ডের কীরকম জায়গায় ফুলটা আছে। ফুলের অবস্থানের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কাক্ষিক, অর্থাৎ কক্ষে অবস্থান করছে ফুলটা, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে শীর্ষস্থ, অর্থাৎ ওপরে, গাছের ওপরে ফুল থাকছে। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য। কাণ্ডের দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা তো আমি আগের লেসনটাতেও তোমাদের উদাহরণ দিয়েছি যে দৈর্ঘ্য মানে হচ্ছে উচ্চতা,
তার দুটো রূপ লম্বা আর বেটে। তো লম্বাটা বা দীর্ঘ হচ্ছে প্রকট এবং খর্ব বা বেটে হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে এই 7 জোড়া বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা বিপরীতধর্মী বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে মেন্ডেল কাজ করেছিলেন। আমি আবার বলে দিচ্ছি বৈশিষ্ট্যগুলো কি পরপর: বীজের আকার, বীজের বর্ণ, পরিণত ফলের আকৃতি, ফলের বর্ণ, ফুলের অবস্থান এবং কাণ্ডের দৈর্ঘ্য। এই ছিল মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। এবার আমরা মটর গাছের একসঙ্কর জনন পরীক্ষাটি সম্বন্ধে জানব। মানে মেন্ডেল মটর গাছের উপর যে একসঙ্কর জনন পরীক্ষাটি করেছিলেন সেটা সম্বন্ধে এবার পড়ব। আমরা অলরেডি আগের ক্লাসে এ নিয়ে আলোচনা করেছি যে একসঙ্কর জনন বলতে কি বোঝায়। একসঙ্কর মানে এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন। এ ধরনের একই প্রজাতির দুটি জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হয় তখন তাকে বলা হয় একসঙ্কর জনন। মেন্ডেল যখন মটর গাছের ওপর একসঙ্কর জনন পরীক্ষা করেছিলেন তখন তিনি যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন সেগুলো কি: তিনি একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছিলেন এবং তার সাথে যার সংকরায়ন করিয়েছিলেন সেটা ছিল বিশুদ্ধ বেটে মটর গাছ। তার মানে দেখো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এক জোড়া মানে দুটো, একটা লম্বা একটা বেটে। অর্থাৎ এক্ষেত্রে চরিত্রটা কি না কাণ্ডের দৈর্ঘ্য বা উচ্চতা, যার দুটো বৈশিষ্ট্য, দুটো বিপরীত বৈশিষ্ট্য। একটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য যাকে আমরা বোঝাই টি দিয়ে, এবং আমরা আগের ক্লাসে অলরেডি জেনেছি যে লম্বাটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং আরেকটা হচ্ছে বেটে, তার বিপরীতটা হচ্ছে বেটে যাকে আমরা বোঝাই ছোট হাতের টি দিয়ে, যেটি হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে মেন্ডেল যখন পরীক্ষা করেছিলেন তিনি সবার আগে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ, যদি লম্বার জন্য দায়ী অ্যালিল টি হয় তাহলে বিশুদ্ধ লম্বা মানে ক্যাপিটাল টি, এবং বিশুদ্ধ বেটে মানে হচ্ছে স্মল টি। বিশুদ্ধ অর্থাৎ হোমোজাইগাস মানে সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে দুটো সমধর্মী অ্যালিল আছে, এক্ষেত্রে ক্যাপিটাল টি, এক্ষেত্রে স্মল টি। এদের মধ্যে মেন্ডেল প্রথমে ইতর পরাগযোগ ঘটিয়েছেন, যেটা একটু আগেই আমরা আলোচনা করলাম। ইতর পরাগযোগ হচ্ছে এই দুটোর মধ্যে, এই চিহ্নটা, এই যে ক্রস চিহ্নটা দিচ্ছি তার মানে এই দুটো উদ্ভিদের মধ্যে সংকরায়ন হচ্ছে। যেহেতু এদেরকে দিয়ে সংকরায়ন শুরু হচ্ছে তাই এদেরকে বলা হয় পি জনু, অর্থাৎ জনিত্রী জনু মানে প্যারেন্টাল জেনারেশন। এবার এদের থেকে তৈরি হবে গ্যামেট, ক্যাপিটাল টি। এখান থেকে এক ধরনের গ্যামেটই হতে পারে ক্যাপিটাল টি। একই রকমভাবে বিশুদ্ধ বেটে মটর গাছ, সেখান থেকেও এক ধরনের গ্যামেটই বেরোবে স্মল টি। এদের কেউ একজন স্ত্রী ফুল হয়েছিল এবং কেউ একজন তার থেকে পরাগধানী এনে তার ওপর ফেলা হয়েছিল, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম ইতর পরাগযোগ। সেভাবে উনি ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। তাহলে একটা মটর গাছ থেকে আমরা ক্যাপিটাল টি মানে লম্বা গ্যামেট পাবো, আর একটা মটর গাছ থেকে আমরা বেটে গ্যামেট পাবো। এরা হচ্ছে গ্যামেট। এবার এই গ্যামেটগুলো যখন মিলিত হবে তখন কি হচ্ছে, ক্যাপিটাল টি আর স্মল টি যখন মিলিত হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এই যে গাছটা উৎপন্ন হলো এদের মধ্যে লম্বা হওয়ার অ্যালিলও আছে আবার বেটে হওয়ার অ্যালিলও আছে, কিন্তু বাইরে থেকে দেখতে এদের সবাইকে লম্বা লাগবে, অতএব এরা হচ্ছে লম্বা মটর গাছ। কিন্তু এদেরকে কি আমরা বিশুদ্ধ লম্বা বলতে পারবো? কারণ বিশুদ্ধ লম্বা মানে তো দুটো একই রকম সমধর্মী অ্যালিল থাকবে, এখানে তো দুটো একরকম না, তাদের বাইরে থেকে লম্বা লাগছে কিন্তু তাদের অ্যালিল দুটো একরকম নয়, অর্থাৎ এরা হচ্ছে সংকর লম্বা মটর গাছ। সংকর লম্বা মটর গাছ। আর এই যে সংকর লম্বা মটর গাছটা উৎপন্ন হলো একে বলছে প্রথম অপত্য জনু বা F1 জনু। বোঝা গেল?
এরপর উনি যেটা করেছিলেন, এই যে শঙ্কর লম্বা মটর গাছগুলো উৎপন্ন হলো তাদের মধ্যে উনি স্বপরাগযোগ ঘটিয়েছিলেন। তার মানে এই F1-এ যে শঙ্কর লম্বা মটর গাছগুলো উৎপন্ন হলো তার স্বপরাগযোগ ঘটাচ্ছেন, মানে এই গাছটার সাথে আবার এইরকমই আরেকটা গাছের একই গাছের ফুলের মধ্যে একই ফুলের মধ্যে স্বপরাগযোগ ঘটছে। ফলে এখান থেকে কী কী গ্যামেট তৈরি হতে পারে? ক্যাপিটাল টি স্মল টি, আবার ক্যাপিটাল টি স্মল টি। বোঝা গেল? এবার এই গ্যামেটগুলো, এগুলো হচ্ছে গ্যামেট, এই গ্যামেটগুলো একে অপরের সাথে মিলিত হবে। ক্যাপিটাল টি গ্যামেট যদি আরেকটা ক্যাপিটাল টি গ্যামেটের সাথে মিলিত হয় তাহলে তৈরি হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। আবার ক্যাপিটাল টি অর্থাৎ লম্বা হওয়ার অ্যালিলযুক্ত গ্যামেট সেটা যদি স্মল টির সাথে মিলিত হয় তখন হবে ক্যাপিটাল টি স্মল টি। একই রকমভাবে স্মল টি অর্থাৎ বেটে হওয়ার অ্যালিল সেটা যদি আবার লম্বা হওয়ার অ্যালিলের সাথে মিলিত হয় তখন একই রকমভাবে তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি। আর স্মল টি যদি স্মল টির সাথেই মিলিত হয় তখন তৈরি হবে স্মল টি স্মল টি। কোনটা কীরকম হবে তোমরা এখান থেকেই দেখে বুঝতে পারবে। এটা কি হবে বলো? বিশুদ্ধ লম্বা না শঙ্কর লম্বা? যেহেতু দুটোই একই রকম রয়েছে, দুটোই লম্বা হওয়ার অ্যালিল, তাই এক্ষেত্রে এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। এরা দেখো এদের মধ্যে দু ধরনের অ্যালিল মিশে আছে, দুটো বিপরীতধর্মী অ্যালিল মিশে আছে, অতএব এরা হচ্ছে শঙ্কর লম্বা। এবং এদের মধ্যে শুধু বেটে হওয়ার অ্যালিলই রয়েছে, কোনো লম্বা হওয়ার অ্যালিল নেই, তাই এরা হচ্ছে বিশুদ্ধ বেটে। এই যে উদ্ভিদগুলো পাওয়া যাচ্ছে এরা হচ্ছে দ্বিতীয় অপত্য জনু অর্থাৎ F2 জনু। তাহলে F2 জনুতে আমরা কি দেখছি? চারটের মধ্যে একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, চারটের মধ্যে একটা মানে 25% বিশুদ্ধ লম্বা মটর গাছ পাচ্ছি। দুটো হচ্ছে শঙ্কর লম্বা, চারটের মধ্যে দুটো শঙ্কর লম্বা গাছ পাচ্ছি, অর্থাৎ 50% আমরা শঙ্কর লম্বা গাছ পাচ্ছি। এবং চারটের মধ্যে একটা বিশুদ্ধ বেটে গাছ পাচ্ছি, অর্থাৎ 25% বেটে গাছ পাচ্ছি। আর যদি বাইরে থেকে দেখো তাহলে টোটাল 3টে লম্বা গাছ পাচ্ছি, চারটের মধ্যে 3টে মানে 75% লম্বা গাছ পাচ্ছি, আর একটা বেটে গাছ পাচ্ছি, অর্থাৎ 25% বেটে গাছ পাচ্ছি। তাহলে এই ছিল মেন্ডেলের একসঙ্কর জনন পরীক্ষা। এবার এই যে গ্যামেটগুলো আমরা পেয়েছিলাম স্বপরাগযোগের ফলে, এই গ্যামেটের মিলনটা আমরা আরেকভাবে দেখাতে পারি, যাকে বলে চেকার বোর্ড, সেটা জানব। যে গ্যামেটগুলো আমরা পাচ্ছি সেই গ্যামেটগুলোকে যদি আমরা চেকার বোর্ডে ফেলি তখন কি দাঁড়াবে? দেখো, যখন প্রথম অপত্য জনুতে এই যে গাছটা উৎপন্ন হয়েছিল শঙ্কর লম্বা, এর থেকে আমরা যে গ্যামেটগুলো পাবো, অর্থাৎ এর থেকে আবার একই রকমভাবে এর সাথে এদের মধ্যে যখন স্বপরাগযোগ হবে তখন আমরা কি কি গ্যামেট পেতে পারি? তখন আমরা ক্যাপিটাল টি স্মল টি পুং গ্যামেট পেতে পারি, আবার ক্যাপিটাল টি স্মল টি স্ত্রী গ্যামেট পাবো। এবার এটাকে যদি এরকমভাবে ছকের আকারে লিখি, এটাকে বলা হয় চেকার বোর্ড। চেকার বোর্ড এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চেকার বোর্ড সহই কিন্তু বংশগতির পরীক্ষা তোমাদের পরীক্ষায় আসবে। এই চেকার বোর্ডের একদিকে আমরা রাখি পুং গ্যামেটকে, এই চিহ্নটা মানে হচ্ছে পুরুষ, তাহলে এই দিকে মানে হচ্ছে পুং গ্যামেট।
আরেক দিকে রাখে স্ত্রী গ্যামেট। এটা যে কোনো দিকে যে কোনোটা রাখতে পারো। তো চেকার বোর্ডের একদিকে থাকে পুং গ্যামেট, আরেক দিকে থাকে স্ত্রী গ্যামেট। এই উদ্ভিদটার গ্যামেটগুলো যখন একে অপরের সাথে মিলিত হবে তখন কি তৈরি করবে? দেখো, এ দুটো মিলিত হলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, এর সাথে যখন এই মিলিত হবে ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি স্মল টি, মানে যে রেজাল্ট একটু আগে আমরা দেখলাম সেটাই আবার চেকার বোর্ডে ফেলেও আমাদের একই রকম রেজাল্ট আসছে। তাহলে এদিকে আমাদের ছিল পুং গ্যামেট, এদিকে আমরা রেখেছি স্ত্রী গ্যামেট, এবং কি কি উৎপন্ন হয়েছে না বিশুদ্ধ লম্বা মটর গাছ, শঙ্কর লম্বা মটর গাছ, আবার একটা শঙ্কর লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ বেটে মটর গাছ। এরা কখন উৎপন্ন হলো না F2-তে, অর্থাৎ দ্বিতীয় অপত্য জনুতে। এবারে দ্বিতীয় অপত্য জনুর যদি আমরা ফেনোটাইপ এবং জেনোটাইপ অনুপাত দেখি, যেটা আগের লেসনে আলোচনা করা হয়েছে, যে ফেনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ বাইরে থেকে আমরা কি দেখতে পাচ্ছি। তাহলে F2 জনুর ক্ষেত্রে আমরা ফেনোটাইপ কি দেখব? ফেনোটাইপ মানে বাইরের বৈশিষ্ট্য। বাইরে থেকে কটা লম্বা লাগছে, যে বিশুদ্ধ লম্বা সেও লম্বা, যে শঙ্কর লম্বা সেও লম্বা, সুতরাং টোটাল কটা লম্বা? 1 2 3। অর্থাৎ ফেনোটাইপ হচ্ছে লম্বা গাছ পেয়েছি 3টে এবং বেটে গাছ পেয়েছি 1টা। অর্থাৎ ফেনোটাইপ অনুপাতটা কি না, ফেনোটাইপ অনুপাত হচ্ছে লম্বা ইস্টু বেটে, মানে 3:1। একই রকমভাবে এর যখন আমরা জেনোটাইপ বের করব, মানে জিনগত বৈশিষ্ট্যের সমাহার, জেনোটাইপ কি হবে F2 জনুর? F2 জনুর জেনোটাইপ লম্বা, কিন্তু এই লম্বার মধ্যে আবার ভাগ আছে। লম্বার মধ্যে বিশুদ্ধ লম্বা আছে, যারা হচ্ছে ক্যাপিটাল টি। কটা পেয়েছি? 4টের মধ্যে বিশুদ্ধ লম্বা এই একটাই পেয়েছি বিশুদ্ধ, সুতরাং এটা হচ্ছে 1। শঙ্কর লম্বা কটা পেয়েছি? এই 1 2 দুটো, তাহলে শঙ্কর লম্বা বা ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে 2। আর বিশুদ্ধ বেটে কটা পেয়েছি না, একটা। বিশুদ্ধ বেটে মানে স্মল টি পেয়েছি 1টা। তাহলে অনুপাতটা কি হচ্ছে? জেনোটাইপ অনুপাত না 1:2:1। তাহলে এই হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা, যেটা উনি মটর গাছের ওপর করেছিলেন এবং আমরা চেকার বোর্ড সহ সেটা এখানে আলোচনা করলাম। এবার আমরা জানব এক সংকর জনন পরীক্ষাটি করে মেন্ডেল কি কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। দেখো, এক সংকর জননে আমরা কি দেখতে পাচ্ছি না, প্রথমে দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলন ঘটছে, তাই তো? মেন্ডেল লক্ষ্য করেছিলেন যে এই যে বিপরীত বৈশিষ্ট্য, মানে একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি, বিপরীত বৈশিষ্ট্যের জন্য দায়ী এই যে অ্যালিলগুলো, মেন্ডেল এগুলোকে বলেছিলেন ফ্যাক্টর। এই যে অ্যালিলগুলো তৈরি হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, মেন্ডেল এগুলোকে ফ্যাক্টর বলেছিলেন। তিনি যেহেতু তখনও জিন কথাটা আবিষ্কার হয়নি, তিনি বলেছিলেন ফ্যাক্টর, অর্থাৎ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য নির্দিষ্ট কিছু ফ্যাক্টর দায়ী। যেমন লম্বার জন্য এই ক্যাপিটাল টি এই ফ্যাক্টরটা দায়ী, বেটের জন্য এই ফ্যাক্টর দায়ী। তার এটা মনে হয়েছিল যে বৈশিষ্ট্য নির্ধারণ করে কিছু কিছু ফ্যাক্টর, যারা একে অপরের বিপরীত এক্ষেত্রে। তো এই ফ্যাক্টরগুলো যখন এদের মধ্যে সংকরায়ন ঘটছে, যখন এদের মধ্যে
সংকরায়ন ঘটছে তখন এই ফ্যাক্টরগুলো একে অপরের সাথে মিলিত হচ্ছে, যার জন্য ক্যাপিটাল টি স্মল টি হয়েছে F1 জনুতে। মেন্ডেল যেটা লক্ষ্য করেছিলেন যে এগুলো যখন জননের সময় মিলিত হচ্ছে, মানে একত্রিত হলেও তারা কখনো মিশ্রিত হচ্ছে না, একে অপরের সাথে মিশে যাচ্ছে না। কারণ তুমি যখনই এর পরের জনুতে যাচ্ছ, মানে এদের মধ্যে আবার যখন স্বপরাগযোগ হচ্ছে, তখন কি হচ্ছে, তখন কি দেখতে পাচ্ছ যে অ্যালিলগুলো আবার আলাদা হয়ে যাচ্ছে, যেটা তুমি চেকার বোর্ডে ফেলে করলে, যে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন অ্যালিলগুলো পরস্পরের থেকে আবার আলাদা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু মিশে গেছিল, যার ফলে শঙ্কর লম্বা গাছ তৈরি হয়েছিল। মনে করে দেখো, শুরু করেছিলে কাদের নিয়ে? বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে মটর গাছ নিয়ে। তাহলে শঙ্করায়নের সময় বিপরীত বৈশিষ্ট্যগুলো মিলিত হচ্ছে, যার ফলে শঙ্কর লম্বা গাছ পাচ্ছি F1-এ। কিন্তু মিলিত হয়ে গিয়েও তারা কিন্তু মিশ্রিত হচ্ছে না একে অপরের সাথে, কারণ যেই F2-তে গিয়ে তারা গ্যামেট তৈরি করছে, তখন দেখো বৈশিষ্ট্যগুলো আবার আলাদা হয়ে যাচ্ছে, আবার ক্যাপিটাল টি স্মল টি, আবার ক্যাপিটাল টি স্মল টি, একে অপরের থেকে আলাদা হয়ে গেছে, যার জন্য আমি আবার 4 ধরনের গাছ পাচ্ছি। বিশুদ্ধ লম্বাও পাচ্ছি, শঙ্কর লম্বাও পাচ্ছি, বিশুদ্ধ বেটেও পাচ্ছি। অর্থাৎ মেন্ডেল এটা লক্ষ্য করেছিলেন যে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো শঙ্করায়নের সময় একত্রিত হলেও তারা কখনো মিশ্রিত হয় না, বরং দ্বিতীয় অপত্য জনুতে মানে পরবর্তী জনুতে গ্যামেট গঠনের সময়, এগুলো তো গ্যামেট, এটা পুং গ্যামেট এবং এটা স্ত্রী গ্যামেট, সুতরাং পরবর্তী জনুতে গ্যামেট গঠনের সময় বৈশিষ্ট্য নির্ধারক ফ্যাক্টরগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। আর মেন্ডেলের এই সিদ্ধান্ত থেকে আমরা বংশগতির একটা সূত্র পাই, যাকে বলা হয় বংশগতির প্রথম সূত্র বা পৃথক ভবনের সূত্র। মেন্ডেলের এই সিদ্ধান্ত থেকেই আমরা এই পৃথক ভবনের সূত্রে উপনীত হতে পারি, যাকে বলা হয় বংশগতির প্রথম সূত্র, যা এক শঙ্কর জনন পরীক্ষার ফলাফল থেকে পাওয়া গেছিল। ইংরেজিতে বলে ল অফ সেগ্রিগেশন। সেগ্রিগেশন মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া। অর্থাৎ পৃথকীভবনের সূত্রটা কি না, কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে যখন অপত্য জনুতে সঞ্চারিত হচ্ছে, সেই সময় তারা একত্রিত হলেও অ্যালিলগুলো কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে তারা পুনরায় পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। এই হচ্ছে পৃথকীভবনের সূত্র। আমি আরেকবার বলছি, ভালো করে শোনো। কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীত বৈশিষ্ট্যগুলো পরস্পর পৃথক হয়ে যায়। একেই বলে পৃথক ভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন, যা বংশগতির প্রথম সূত্র বলে পরিচিত। এক শঙ্কর জনন পরীক্ষা থেকে আরও একটা জিনিস লক্ষ্য করা যায় যে এই যে প্রথম অপত্য জনু, সেক্ষেত্রে দেখো শুধু প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে, কারণ লম্বাটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্নটা অর্থাৎ বেটেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না। তার মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাকে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেতে দিচ্ছে না, যার জন্য এই উদ্ভিদটা শঙ্কর লম্বা হচ্ছে। বাইরে থেকে তো আমরা তাকে লম্বাই দেখছি, অর্থাৎ বেটে অ্যালিলটা কোনোভাবে চাপা পড়ে যাচ্ছে লম্বা অ্যালিলের দ্বারা, যার জন্য ক্যাপিটাল টিটাই নিজেকে প্রকাশ করছে, ফলে গাছটাকে লম্বা দেখছি। ওই জন্য এই সিদ্ধান্তটাকে মানে এটাকে পর্যবেক্ষণ করে অনেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে তাহলে এটা কোনো প্রকটতার সূত্র হতে পারে, যে প্রথম অপত্য জনুতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পায়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না। কিন্তু এই সূত্রটা সেভাবে গৃহীত হয়নি, কারণ আমরাও এর পরে পড়ব অসম্পূর্ণ
প্রকটতার অনেক উদাহরণ আমরা আমাদের চারপাশে দেখতে পাই, যার ফলে এই সূত্রটা গ্রহণযোগ্য হয়নি। কিন্তু মেন্ডেল যখন মটর গাছের উপর পরীক্ষা করেছিলেন তখন এটা লক্ষ্য করা গেছিল যে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে মটর গাছের যখন সংকরায়ন করানো হচ্ছে তখন প্রথম অপত্যজনুতে সব সংকর লম্বা মটর গাছে তৈরি হচ্ছে, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পাচ্ছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না। এর থেকে অনেক সময় এটাও বলা হয়ে থাকে যে প্রথম অপত্যজনুতে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকেই প্রকট বৈশিষ্ট্য বলে, কিন্তু প্রকটতার সূত্রটা সেভাবে গৃহীত হয়নি। এবার আমরা গিনিপিগের এক সংকর জনন পরীক্ষাটি জানব। যেরকম মটর গাছের ক্ষেত্রে এক সংকর জনন পরীক্ষাটা বুঝলাম, সেরকম গিনিপিগেরটাও একই পদ্ধতি, চরিত্র আর বৈশিষ্ট্যটা নির্বাচন করলেই আমরা বাকিগুলো করতে পারবো, পদ্ধতি একই। এক্ষেত্রে আমরা কি চরিত্র নিতে পারি না, ধরো গিনিপিগের দেহের রং বা রোমের রং বা গায়ের রং, গিনিপিগের গায়ের রং, এটা হচ্ছে চরিত্র। গায়ের রং মানে গিনিপিগের লোমের রং বা রোমের রং। তার বৈশিষ্ট্য কি কি না, কালো গিনিপিগ, কালো রঙের গিনিপিগ, যেটাকে ধরা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। ক্যাপিটাল বি, যার অ্যালিল ক্যাপিটাল বি দিয়ে প্রকাশ করা হচ্ছে, এবং ঠিক তার বিপরীতটা হচ্ছে সাদা, সাদা রঙের গিনিপিগ, যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার সংকরায়ন যখন করানো হচ্ছে প্রথমবার, কার সাথে কার হচ্ছে, বিশুদ্ধ কালো গিনিপিগ তার সাথে সংকরায়ন ঘটানো হচ্ছে বিশুদ্ধ সাদা গিনিপিগের। এরা হচ্ছে জনিত্রী জনু বা পি জনু। যেহেতু জনিত্রী জনু সবসময় একজন পুরুষ এবং একজন স্ত্রী হয়, আমরা চিহ্ন দিয়ে নিলাম, ধরে নিলাম এ হচ্ছে স্ত্রী বিশুদ্ধ কালো আর এ হচ্ছে পুরুষ বিশুদ্ধ সাদা। এগুলো স্ত্রী পুরুষের চিহ্ন, তোমাদের বলেছি আগেই। তাহলে এরা হচ্ছে, এদেরকে নিয়ে সংকরায়ন করা হলো। বিশুদ্ধ কালো গিনিপিগ থেকে এই এক ধরনের গ্যামেটই উৎপন্ন হতে পারে, কারণ এর তো আর কোনো অ্যালিল নেইও এই বৈশিষ্ট্যের সাপেক্ষে, এক ধরনেরই আছে, এই এক ধরনের অ্যালিলই আছে ক্যাপিটাল বি, এক্ষেত্রেও তাই স্মল বি, অর্থাৎ এরা হচ্ছে গ্যামেট। এবার এই গ্যামেট যখন একে অপরের সাথে মিলিত হচ্ছে, একই রকমভাবে এর আগে মটর গাছের ক্ষেত্রে যেরকম ক্যাপিটাল টি স্মল টি মিলিত হচ্ছিল, এক্ষেত্রে ক্যাপিটাল বি স্মল বি, তাহলে তৈরি হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, এরা হচ্ছে F1 বা প্রথম অপত্য জনু। দেখো কি বলেছি, বিটা হচ্ছে প্রকট, আর F1 জনুতে মেন্ডেলের পরীক্ষা অনুযায়ী প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়। অতএব বি এর জন্য গিনিপিগের গায়ের রং কালো হচ্ছিল, তাহলে ক্যাপিটাল বি আছে মানে এর গায়ের রং কালো হবে, কিন্তু বিশুদ্ধ না, কারণ দুটোই ক্যাপিটাল বি না, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, অর্থাৎ এই গিনিপিগটি হবে সংকর কালো গিনিপিগ। কিন্তু বাইরে থেকে আমরা তাকে কালোই দেখব, অর্থাৎ F1 জনুতে সব কালো গিনিপিগ উৎপন্ন হবে, প্রত্যেকেই সংকর কালো। এরপর যখন F1-এ যারা উৎপন্ন হলো তাদের মধ্যে আবার সংকরায়ন করানো হচ্ছে। তার মানে কারা উৎপন্ন হয়েছিল, এই সংকর কালো গিনিপিগ, দুটো সংকর কালো গিনিপিগের মধ্যে আবার সংকরায়ন করানো হচ্ছে, এও সংকর কালো, এও সংকর কালো, এদের মধ্যে আবার সংকরায়ন করানো হচ্ছে। তাহলে এখান থেকে কি কি গ্যামেট তৈরি হতে পারে, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, এক্ষেত্রেও কী কী গ্যামেট তৈরি হতে পারে, পুং গ্যামেট, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, এরা হচ্ছে গ্যামেট। এবার এই গ্যামেটগুলোকে আমরা সরাসরি চেকার বোর্ডে ফেলে দেখব কি হয়। এই গ্যামেটগুলোকে যখন আমরা চেকার বোর্ডে ফেলছি,
এখানে আমি একটা চেকার বোর্ড আঁকলাম, চেকার বোর্ড। চেকার বোর্ডের আরেক নাম পানেট স্কয়ার। এই চেকার বোর্ড আঁকছি যেখানে একদিকে পুংগ্যামেট আরেকদিকে স্ত্রী গ্যামেট। কী কী পুংগ্যামেট পাচ্ছি? ক্যাপিটাল বি, স্মল বি, স্ত্রী গ্যামেট ক্যাপিটাল বি, স্মল বি। তাহলে এদিকে হচ্ছে পুংগ্যামেট F1-এর, এদিকে হচ্ছে স্ত্রী গ্যামেট F1-এর, যারা মিলিত হয়ে F2-র জীব তৈরি করবে। তাহলে F2-তে কি হচ্ছে? ক্যাপিটাল বি, এটা যখন এর সাথে মিলিত হবে তখন ক্যাপিটাল বি, স্মল বি। এই স্ত্রী গ্যামেট যখন এই পুংগ্যামেটের সাথে মিলিত হবে তখন ক্যাপিটাল বি, স্মল বি, আবার এর সাথে মিলিত হলে স্মল বি, স্মল বি। একই রকম এইখানে যেটা হতো, এই গ্যামেট এর সাথে মিলিত হলে ক্যাপিটাল বি, এর সাথে মিলিত হলে ক্যাপিটাল বি, স্মল বি, এর সাথে মিলিত হলে ক্যাপিটাল বি, স্মল বি, আর এর সাথে মিলিত হলে স্মল বি, স্মল বি। এটাই আমরা ডাইরেক্ট চেকার বোর্ডে করলাম। তাহলে কি তৈরি হচ্ছে? বিশুদ্ধ কালো গিনিপিগ, শঙ্কর কালো গিনিপিগ, আরও একটা শঙ্কর কালো গিনিপিগ এবং বিশুদ্ধ সাদা গিনিপিগ। তাহলে চেকার বোর্ড দেখে তুমি যদি গিনিপিগের ক্ষেত্রে F2 জনুর ফেনোটাইপ আর জেনোটাইপ দেখো, তাহলে ফেনোটাইপ কি দেখবে? কালো গিনিপিগ কটা আছে? বিশুদ্ধ কালো যে সেও কালো, আবার শঙ্কর কালো যে তাকেও বাইরে থেকে তুমি কালোই দেখবে। তাহলে কালো গিনিপিগ কটা? একটা, দুটো, তিনটে। তাহলে কালো হচ্ছে 3। আর সাদা গিনিপিগ কটা পেয়েছো? একটা। অতএব ফেনোটাইপ অনুপাত হচ্ছে 3:1। যেরকম মটর গাছের পরীক্ষার ক্ষেত্রেও লম্বা ইস্টু বেটে ফেনোটাইপ অনুপাত 3:1 ছিল, সেরকম এক্ষেত্রেও কালো ইস্টু সাদা অনুপাতটা 3:1। জেনোটাইপ কি হচ্ছে? একই রকমভাবে কালোর মধ্যেও ভাগ আছে, প্রত্যেকে বিশুদ্ধ কালো না, কেউ কেউ শঙ্কর কালো। সুতরাং কালোর মধ্যে বিশুদ্ধ কালো অর্থাৎ ক্যাপিটাল বি এরা আছে দেখো এই একটাই, তাহলে এটা হচ্ছে 1। শঙ্কর কালো অর্থাৎ ক্যাপিটাল বি, স্মল বি, এরা কটা আছে? এই একটা আর এই একটা, অর্থাৎ দুটো। এবং বিশুদ্ধ সাদা কটা আছে? অর্থাৎ স্মল বি, এই একটাই আছে। অতএব জেনোটাইপ অনুপাতটা কি হচ্ছে না 1:2:1, যেটা এর আগে মটর গাছের ক্ষেত্রেও একই হয়েছিল। তাহলে F2 জনুর ফেনোটাইপ 3:1 এবং জেনোটাইপ 1:2:1। তাহলে এই হচ্ছে এক শঙ্কর জননের পরীক্ষা। আমাদের আজকের পাঠ এই অবধি। তোমাদের সকলের সুস্থতা কামনা করি।